ভালোবেসে ধোঁকা খাওয়া মেয়ে যদি হয়ে যায় প্রেগনেন্ট, তাও তার প্রফেসরের সাথে, তাহলে কেমন হয়? এমন কিছু সিনারি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। এমন একটা ড্রামা, যে ড্রামাতে অনেক রোমান্টিক ও ফানি কিছু মোমেন্ট দেখানো হয়েছে। ড্রামার প্রথমে দেখানো হয়েছে নায়িকার বান্ধবী তার বান্ধবীকে একটা গিফট দিয়ে বলছে, এটা নিয়ে দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করো। এটা শুনে নায়িকা তো অনেক খুশি হয় এবং সেই গিফটটা নিয়ে যায় তার বয়ফ্রেন্ডের কাছে, যে গিফট দিয়ে প্রপোজ করতে যাবে। হঠাৎ দেখে যে তার বয়ফ্রেন্ড আর একটা মেয়ের সাথে বসে আছে। এটা দেখে তো তার অনেক কষ্ট লাগে, তাই সে অনেক ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে বাহিরে হাঁটতে থাকে। হঠাৎ করে একটা লোকের সাথে তার ধাক্কা খায় এবং সেই লোকটাকে দেখে সে এক নজরে তার দিকে দেখতেই থাকে। আর এই লোকটি আর কেউ না, আমাদের এই ড্রামার মেন নায়ক। নায়কটাও নায়িকাকে দেখে এক নজরে তার দিকে তাকাই আছে। হঠাৎ করে তারা কিস করা শুরু করে দেয়, কারণ দুইজনই ড্রাঙ্ক হয়ে দুইজনই কিস করতে থাকে। হঠাৎ করে নায়ক নায়িকাকে রুমে নিয়ে যায়, নিয়ে যেয়ে রোমান্টিক কিছু মোমেন্ট এনজয় করার পরে নায়িকার তো কোনো হুঁশ থাকে না। নায়িকা তো অনেক ড্রিঙ্ক করে, তো এই জন্য অনেক ফ্রি ফিল করে। এদিকে দেখা যায় যে নায়কও অনেক কিছু ফিল করছে। ওরা দুইজনও অনেক সুন্দর একটা নাইট স্পেন্ড করে। এদিকে দেখা যায় সকাল হয়ে গেছে। সকালে উঠে নায়িকার দিকে হঠাৎ করে তাকায় দেখে যে ও আর একটা রুমে শুয়ে আছে। এটা দেখে তো নায়িকা অনেক ভয় পেয়ে যায়, আর ও মনে করতে থাকে কাল রাত্রে কি হয়েছে। এটা ওর স্বপ্নে ছিল। ও স্বপ্নে যখন ভেঙে যায়, তখন ও দেখে যে ও কিভাবে নাইট স্পেন্ড করেছে। এদিকে দেখা যায় যে ওর বান্ধবী এসে রুম থেকে ওর ডাকছে যে, তুই আর কত ঘুমাবি, তোর কি হয়েছে, কলেজে যাবি না? নায়িকা বলে যে হ্যাঁ যাবো, চল। এটা বলে ওর ফ্রেশ হয়ে কলেজে চলে আসে। এদিকে দেখা যায় কলেজে ক্লাস করার সময় হঠাৎ করে নায়িকা চোখ পড়ে সামনের দিকে, আর সামনের দিকে চোখ পড়ে দেখা যায় যে নায়িকার বান্ধবী একজনের নামে অনেক ভালো ভালো কিছু বলছে। এটা শুনে তো নায়িকা এক নজরে ওর বান্ধবীর কথা শুনছে যে কি ব্যাপার নায়ক। আর এদিকে নায়িকার বান্ধবী বলতেছে, আমাদের কলেজের নতুন একটা প্রফেসর আছে, সে নাকি অনেক হ্যান্ডসাম। এটা শুনে নায়িকা সামনের দিকে তাকায় দেখে যে সেই প্রফেসর এসে দাঁড়ায়। তার নায়িকা দেখে যে সেই প্রফেসর আর কেউ নয়, কাল রাতে ও যার সাথে নাইট স্পেন্ড করেছে এই প্রফেসর তো সে। এটা দেখে নায়িকা ওর বইয়ের মাঝে মুখটা লুকিয়ে রাখার পরে ও তো অনেক লজ্জাবোধ করছে, ফিল করছে। এটা নায়িকার বান্ধবী বলতেছে, দেখ প্রফেসরটা কত সুন্দর, কত হ্যান্ডসাম, একদম ইয়ং। এটা বলে তো দুইজনই হাসতে থাকে। নায়িকা আর কি বলবে, কিছু না বলে বইয়ের মধ্যে মুখ লুকাইয়ে বসে আছে এবং আড়ালে নায়কের দিকে তাকাচ্ছে। প্রফেসর তো ক্লাস নিচ্ছে। হঠাৎ করে প্রফেসরের চোখ পড়ে নায়িকার দিকে এবং কি বলে ডাকবে তার খেয়াল না করে ওকে দাঁড়াইতে বলে। ও দাঁড়াইলে ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। সরাসরি নামটা জিজ্ঞেস করতে পারছে না, এই জন্য প্রশ্ন জিজ্ঞেস করে। তারপর প্রশ্নটার ও অ্যান্সার দিতে পারে না, আমতা করে। এটা দেখে নায়ক ওর বলে যে তুমি বসো, আর বসতে করার আগে বলে যে তুমি আমার অফিস রুমে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা বলে প্রফেসরের ক্লাস শেষ করে ওখানে চলে যায়। এদিকে দেখা যায় যে নায়িকা প্রফেসরের রুমে গেছে, রুমে দিয়ে রুম লক করছে। রুম লক করা দিকে প্রফেসর ওখান থেকে উঠে এসে ওর সাথে ভালোভাবে কথা বলছে। নায়িকা তো ভাবে যাক, কাল রাতের কথা ও স্যারের কিছু মনে নাই, তাহলে বাঁচাবাচ, আমিও আর কিছু বলবো না। এটা ভেবে তো নায়িকা নিশ্চিন্ত হয়। এদিক দেখা যায় প্রফেসর নায়িকাকে পানির পাট আগাইয়ে দিচ্ছে। নায়িকা যখন পানি খাচ্ছে,
খেতে খেতে যাচ্ছে তখন হঠাৎ প্রফেসর বলছে যে কাল রাতে যা কিছু হয়েছে আই অ্যাম সরি, আমি বুঝতে পারিনি। এটা শুনে তো নায়িকার হাওয়ায় উড়ে যায়। ও মনে করে কি আপনার সব কিছু মনে আছে, এটা বলে একটা বিষম খেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। প্রফেসর তো ওদিকে এক নজরে তাকাই আছে যে এটা কি হলো। এটা ভাবার পরে এদিকে নায়ক যায় বাড়ি ওর এক বন্ধুর সাথে দেখা করতে দিয়ে ওর বন্ধুকে সব কিছু খুলে বলে যে কাল রাতে আমার এমন এমন হয়েছে। কিন্তু ওর বন্ধু এটা মান্না থারলার সালে ওকে সব কিছু ওড়াই দেয়, আর কিছুই বলে না। বলে এদিকে নায়িকা চলে যায় বাসায়, আর এদিকে নায়ক উঠে চলে যায়। দেখা যাচ্ছে যে নায়ক ঘুমাইয়া আছে, হঠাৎ করে নায়কের একই স্বপ্ন চোখের সামনে বারবার ভাসছে যে ও কীভাবে ওকে ধরেছে এবং কীভাবে ওর সাথে রোমান্টিক কিছু মোমেন্ট অ্যাড করেছে। এটা স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ নায়কের ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে দেখে যে অনেক বেলা হয়ে গেছে। এদিকে নায়িকা দেখা যায় যে এক কফি শপে কাজ করছে এবং সেখানে কাজ করতে করতে অনেক স্যাড ফিল করছে। এদিকে নায়িকার বান্ধবী এসে ওর সাথে অনেক ভালো করে কথা বলছে এবং ওর মন ভালো করার জন্য অনেক কিছু করছে। এটা দেখে নায়িকার মন ভালো হয়ে যায় আর ওকে নিয়ে চলে যায়। হঠাৎ করে দেখা যায় যে আমার একটা কাজ মনে আছে, আমি এখান থেকে যাই। নায়িকা আল্লাহর কাছে প্রে করছে যে হে গড, আমার জন্য কিছু না হয়, কারণ 1 মাস কেটে গেছে তাও ওর নায়িকাটার গ্রোথ হয় না। এটা দেখে নায়িকা তো অনেক ভয় পেয়ে গেছে। এদিকে ও পার্ট টাইম জব করার পরে দেখা যায় যে নায়িকার পরিবার সব একসাথে খাবার খাচ্ছে টেবিলে বসে, আর নায়িকা স্কুল থেকে এসে দাঁড়াইয়ে আছে, এসে বলছে মা আমার খাবার কথা। নায়িকার মা বলছে তোর খাবার ফ্রিজ আছে, ফ্রিজ থেকে বের করে খেয়ে নে। নায়িকা এদিকে দেখা যায় যে নায়িকা ফ্রিজে খুলে বের করে দেখে শুধু বাসি ভাত আছে আর কিছুই না। আর ওর ভাইকে অনেক ভালো ভালো খাবার দিয়েছে খাওয়ানোর জন্য, ওর ফ্যামিলি ওকে একদমই ভালোবাসে না। এটা মনে করে নায়িকা অনেক কাঁদতে থাকে। নায়িকার কাঁদা দেখে তো নায়িকার ভাই অনেক রাগবাগ করে ওখান থেকে উঠে চলে যায়। আর এই জন্য নায়িকার সাথে নায়কের মা বাবা অনেক বকাবকি করতে থাকে যে হ্যাঁ তোর এত বড় সাহস, তোর জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেছে। এই কথা শুনে তো নায়িকার বমি হওয়া শুরু হয়ে যায়। তখনই নায়িকার বাবা উঠে ওকে ঝাড়ু দিয়ে মারতে দেয় আর বলে যে কার সাথে কুকাম করে আইছিস যে এখন বমি হচ্ছে। এটা দেখে নায়কের মা কাছে ওর শরীরে তো খারাপ হইতে পারে, কুকাম না কি হয়েছে আল্লাহ জানে, যা এখান থেকে যা, এই বাসাতে তোর আর কোনো জায়গা নাই। এটা শুনে তো নায়িকা অনেক ইমোশনাল হয়ে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে ওর বান্ধবী ওর কাছে ফোন দিচ্ছে, আর বাসা থেকে বের হয়ে সরাসরি চলে যায় ক্লিনিকে। ক্লিনিকে যেয়ে এখনও ডক্টর দেখায়, তখন ডক্টর ওকে বলে যে তুমি প্রেগনেন্ট। এটা শুনে তো নায়িকা অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কী করে বুঝতে না পেরে নায়িকা এক কফি শপে ডেকে ওর প্রেগনেন্সি রিপোর্ট দেখে বলে আমি প্রেগনেন্ট, তা আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করতে রাজি। আপনি যদি চান বাচ্চাটা নষ্ট করতে তাহলে নষ্ট করে দিতে পারেন, কিন্তু সব টাকা আপনাকে দেওয়া লাগবে। এটা শুনে তো নায়ক বলে যে না, তুমি যা করতে চাও তাই করতে পারো, এতে আমার কোনো প্রবলেম নাই। তখন নায়িকা বলে যে ঠিক আছে, তাহলে আপনি কবে কখন কোথায় যেতে হবে বলে দিয়েন। এটা শুনে নায়ক বলে যে কেন, বাচ্চাটাকে নষ্ট করবো কেন? এমনও তো হতে পারে যে বাচ্চাটা থাকুক, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? এটা শুনে তো নায়িকা একভাবে সেই নায়কের দিকে তাকাই থাকে এবং বলে যে কি বললেন, আপনি আমাকে বিয়ে করবেন? নায়ক বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। এটা শুনে নায়িকা বলে যে ঠিক আছে, আমার কিছুদিনের সময় লাগবে, আমাকে কিছু সময় দিন, আমি ভেবে পরে আপনাকে জানাবো। এটা শুনে তো নায়ক মহাখুশি এবং বলে যে ঠিক আছে, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি কিছুদিন সময় নিয়ে ভাবো, ভেবে আমাকে জানাবা যে তুমি কী করবে। এটা শুনে তো নায়ক তো বললো যে আচ্ছা ঠিক আছে। এদিকে দেখা যায় যে নায়িকা এর ভাই বসে আছে বাড়িতে, বসে ওরা খাওয়া দাওয়া করছে। এদিকে নায়িকা এসে দাঁড়াই আছে। আসার পরে দেখে যে নায়িকার ঘরের আসবাবপত্র সব
রুমের বাহিরে বের করা, বলতে কেন আমার রুমের বাহিরে এগুলো বের করে কে দিছে? তখন নায়কের ভাই বলে আমার একটা স্টাডি রুম লাগবে, এই জন্য তোমাকে সব কিছু বের করে দিছি, এই বাসা তোমার কোনো জায়গা নাই, তুমি এই বাসা থেকে আজ বেরাইয়ে দাও। এটা শুনে তো নায়ক অনেক ইমোশনাল বোধ করে এবং ঘর থেকে বের হয়ে দিয়ে নায়ককে ফোন দিয়ে বলে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? যদি বিয়ে করেন তাহলে কালকে ঠিক মতো রেডি হয়ে চলে আসেন। এটা শুনে তো নায়ক বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো, কি হয়েছে তোমার? নায়িকা বলে যে না আমার কিছুই হয়নি। এদিকে দেখা যায় যে নায়িকা বৃষ্টির ভিতরে ভিজে এবং বাহিরে দাঁড়াই আছে, ওর থাকার কোনো জায়গা নাই। ও অনেক কান্নাকাটি করছে লাইটের দিকে তাকাইয়ে, যে কারোর মা বাপ এমন হতে পারে। এদিকে সকাল হয়ে দেখে যে নায়ক খুব সুন্দরভাবে সাজুগুজু করে চলে এসেছে, যেহেতু সে বিয়ে করতে যাবার, নায়িকা সিম্পল একটা ড্রেস পরে এসেছে। এটা দেখে তো নায়িকা অনেক লজ্জা পায়, বলে ঠিক আছে আমি ভালো ড্রেস পরে আসছি। এটা শুনে নায়ক বলে ঠিক আছে তোমার ভালো ড্রেস পরা লাগবে না, আমি আমার ড্রেসগুলো স্যুট আর কোটগুলো খুলে রাখছি, সমস্যা নেই। এটা বলে নায়ক তার ড্রেসগুলো খুলে সিম্পলভাবে নায়িকার মতো হয়ে ড্রেস পরে চলে যায় ম্যারেজ সার্টিফিকেট নিতে। ম্যারেজ সার্টিফিকেট নিতে দিয়ে দুইজনে কাগজ নিয়ে সুন্দরভাবে কিছু প্রাইভেট কথা মেমে ওরা ম্যারেজ করে নেয় এবং সুন্দরভাবে দুইজনে ফর্ম পূরণ করে। ফর্ম পূরণ করার শেষে দুইজন দুইজনের দিকে তাকাইয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে তো নায়িকা মহা খুশি যে আমার ম্যারেজ হয়ে গেছে, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিছি। এখন দেখা যায় যে নায়ক সুন্দর করে ম্যারেজ সার্টিফিকেট হাতে নিয়ে বলে যে তুমি এখন কোথায় থাকবে? আমার অ্যাপার্টমেন্ট দেখি আমরা অ্যাপার্টমেন্টে থাকবো। নায়িকা বলে যে আচ্ছা ঠিক আছে। এটা শুনে দুইজন অ্যাপার্টমেন্ট দেখতে যায়। অ্যাপার্টমেন্ট দেখতে সুন্দর একটা রুম অ্যাপার্টমেন্টে ওরা যাইয়ে ওঠার পরে নায়িকা বলে যে এত বড় অ্যাপার্টমেন্ট? নায়ক বলে যে না, এক বড় একটা অ্যাপার্টমেন্টে, অ্যাপার্টমেন্টে 3টা রুম আছে, একটা মাস্টার বেডরুম, একটা বাচ্চাদের রুম, আর একটা বাচ্চাদের সেই রুম। এটা শুনে তো নায়িকা অনেক লজ্জা পেয়ে স্যাড ফিল করে। বেবি গার্লদের জন্য রুম বুক করে এখনই আর একটা রুমের কথা বলতেছে। এইদিকে দেখা যায় যে ওই অ্যাপার্টমেন্টের ম্যানেজার তো অনেক হাসি খুশি ছিল এবং অনেক ওদের বিবাহের অভিনন্দন জানায় ওখান থেকে চলে যায়। এটা দেখে তো নায়ক অনেক খুশি, নায়িকা অনেক লজ্জা বোধ করে বলে ঠিক আছে আজ আমি আসি, কালকে আমরা ঠিক মতো অ্যাপার্টমেন্টে উঠে পড়বো। এটা বলে চলে যেতে যায়, কিন্তু নায়ক বলে ঠিক আছে তুমি যেহেতু আমার বেবির মা হতে চলেছো, আমি তোমাকে চলো গাড়িতে লিফট দিই। এটা শুনে তো নায়িকা না করে, তারপরও নায়ক শোনে না, তাই তাকে গাড়িতে লিফট দেওয়ার জন্য গাড়িতে ওঠায়। গাড়িতে ওঠানোর পরে নায়িকা পেটে হাত দিয়ে বসে আছে এবং নায়ক ওর হাত ধরে বলে যে ঠিক আছে আমার এই কার্ডটা তুমি রাখো, তোমার যখন কোনো কিছু দরকার হবে তখন এই কার্ডটা দিয়ে তুমি ইউজ করবা। নায়িকা তো কার্ডটা নিতে চায় না, তারপরেও জোর করে নায়িকার হাতের ভিতর কার্ডটা দিয়ে ওর বান্ধবীর বাসায় লিফট আগাইয়ে দিয়ে চলে যায় এবং ওখানে গুড বাই বলে ওখান থেকে আসে। এদিকে দেখা যায় যে দুই বান্ধবী লেখাপড়া করছে, আর বান্ধবী সবসময় তো সেই প্রফেসরের পিছনে পড়ে আছে এবং সেই প্রফেসরকে বলতেছে যে আমাদের প্রফেসর অনেক ভালো, আমাদের প্রফেসর অনেক ভালো। এটা শুনে তার কোনো কিছু বলা নেই। দেখা যায় পরের দিন ওরা দুই বান্ধবী ক্লাসে এসেছে, আর হঠাৎ প্রফেসরের ক্লাসে এসে নায়িকাকে মেসেজ করে বলছে তুমি কেমন আছো, তুমি সকালে নাস্তা করেছো? আর ওর বান্ধবী তো একভাবে প্রফেসরের সুনাম করে যাচ্ছে, প্রফেসর সুন্দর, প্রফেসর এত, কিন্তু প্রফেসর এদিকে নায়ক মেসেজ করে বলে যে তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। এটা শুনে তো নায়িকা ক্লাস শেষে প্রফেসরের রুমে দিয়ে দেখা করতে যায়। ওখানে যাওয়ার পরে দেখে একটা লোক আছে, একটা লোক বলে যে হাই, তাই বলে ওখান থেকে চলে যায়। আর প্রফেসর উঠে নায়িকার হাত ধরে ও চেয়ারে নিয়ে যাওয়ার পরে ওর হাতে একটা মিল্ক ক্যান্ডি দিয়ে ও চেয়ারে বসানোর পরে তুমি গুড গার্ল, তুমি আমার বেবির মা হতে যাচ্ছ, এখন তোমার হেলদি খাওয়া উচিত। তাই বলে মিল্ক একটা হাতে দিয়ে বলে এটা তুমি খাও, আর এটা আমি বানিয়েছি, এটা তুমি ফর্মটা নিয়ে যেয়ে জমা দিয়ে
দিয়ে আসো। এটা শুনে তো নায়িকা মহা খুশি যে কি আমি এটা জমা দিয়ে আসবো। তখন প্রফেসর বলছে যে হ্যাঁ, এটা তুমি জমা রেখেছো, এটা আমি সব কিছু লিখে রাখেছি। এটা শোনার পরে তো নায়িকা অনেক খুশি। হঠাৎ দেখা যায় যে ওই কলেজের আর একজন এসে হাজির। এটা দেখে তো নায়কের বেঞ্চের নিচে পলাইয়ে থাকে। এদিকে ওই লোক কথা বলে চলে যাওয়ার পরে নায়ক ওর বেঞ্চের নিচেতে সাবধানে উঠাইয়ে বলে, আচ্ছা তুমি এখন যাও, যে এটা প্রিন্সিপাল স্যারের রুমে জমা দিয়ে এসো। নায়িকা তো মহা খুশি, দৌড়াতে চলে যায়। হঠাৎ হয় যে আমি তো মিস্টার ফুকে, ও নায়িকার নাম বলা হয়নি, মিস্টার ফু, আমি তো মিস্টার ফুকে থ্যাংক ইউ বলিনি, তাই বলে যে থ্যাংক ইউ বলে। এদিকে দেখা যায় যে নায়িকা কাগজ নিয়ে চলে এসেছে প্রফেসরের রুমে এসে যখন দেয়, প্রফেসর বলে গার্জেন ছাড়া আমরা কাগজ জমা নিই না, গার্জেন পক্ষে সিগনেচার লাগবে। এটা শুনে তো নায়িকা অনেক স্যাড হয়ে যায় এবং স্যাড হয়ে ওখান থেকে বের হয়ে আসে, কলেজের এক কোণায় বসে থাকে, বসে অনেক কান্না। এদিকে মিস্টার ফোর্থ নীলাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করছে। খুঁজতে এসে দেখে যে নীলা এখানে বসে আছে। এসে বলে, নীলা তুমি এখানে বসে আছো, তোমার হাত কেটলো কিভাবে? নীলা বলে যে এমনি পড়ে যেয়ে কেটে গেছে। তারপরে দেখে যে তার অ্যাডমিশন কার্ড ওখানে পড়ে আসে। বললো যে তোমার অ্যাডমিশন কার্ড জমা দাও নাই? তখন বলে যে আমার গার্জেন ছাড়া জমা নিচ্ছে না। এটা শুনে প্রফেসর যায় ম্যাডামের কাছে, যেয়ে বলে যে আমি ওর গার্জেন, আর তাই এই কার্ডটা আমি সিগনেচার করে দিচ্ছি। তখন রানীলার ম্যাডাম বলে যে আপনি কে হন? তখন প্রফেসর বলে যে আমি ওনার হাজব্যান্ড। এটা বলে ওনার ছবিটা দেখায়। আর এদিকে দেখা যায় যে প্রিন্সিপাল স্যারের সেই অ্যাসিস্ট্যান্ট ওদের একটা পিকচার উঠায় নিচ্ছে। পিকচার উঠায় নিয়ে মিষ্টি করে অনেক হাসা ঠাট্টা করছে। আর নীলা তো অ্যাডমিশন পেয়ে অনেক খুশি হয়ে মিস্টার ফুকে তো বলে যে স্যার আপনাকে ধন্যবাদ। এটা বলে চলে যায় ওর বান্ধবীর বাসায়। আর ওর বান্ধবীর বাসায় দিয়ে বলে যে তোকে আমার কিছু বলার আছে। ওর বান্ধবী বলে কি বলার আছে? তখন নীলা বলে যে আমার বিয়ে হয়ে গেছে। এটা বলে ওর ম্যারেজ সার্টিফিকেট দেখায়। ম্যারেজ সার্টিফিকেট দেখে ওর বান্ধবী তো মহা খুশি, বলে যে কি মিস্টার ফো মানে আমাদের কলেজের প্রফেসরের সাথে তোর বিয়ে হয়ে গেছে? তখন নীলা বলে হ্যাঁ, আর ওনার বেবির মাও আমি হতে চলেছি। এটা বলে নীলা অনেক লজ্জা পায়। তখনরা ওর বান্ধবী বলে যে এতটুক করে বাচ্চা অনেক বড় হবে আর তুই অনেক খুশি থাকবি। এটা বলে নিয়ে যায় মিস্টার ফুয়ের কাছে, যে বলে যে আমার বান্ধবী জীবনে অনেক সাফার করেছে, তাই আপনার হাতে উঠাই দিলাম, আপনি ওকে অনেক কেয়ার করবেন। এটা বলে দুই বান্ধবী বিদায় নিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার পরে মিস্টার ফো তখন ওর গাড়িতে উঠাইয়ে দেয়। এদিকে দেখা যায় যে নীলা সে এক্স বয়ফ্রেন্ড দাঁড়াইয়ে দেখছে নীলা একটা হ্যান্ডসাম ছেলের সাথে গাড়িতে করে চলে যাচ্ছে। এদিকে দেখা যায় মিস্টার ফু অনেক আস্তে গাড়ি চালাচ্ছে। তখন বলে তুমি এত আস্তে গাড়ি কেন চালাইতেছো? তখন মিস্টার ফু বলে যে তোমার পানি তৃষ্ণা পেয়েছে, তুমি পানি খাবা এই জন্য। নীলা যখন পানি খেয়ে ওর গালে পানি পেতে থাকে, মিস্টার ফু তখন ওই পানিটা মুছতে যায়। কিন্তু নীলা মনে করে যে ওকে কিস করতে যাচ্ছে, তাই নীলা চোখটা বন্ধ করে ফেলায়। মিস্টার ফু পানি মোছার পরে বলে যে কী ব্যাপার, তুমি চোখ বন্ধ করে আসো কেন, চোখটা খোলো। তখন নীলা লজ্জা পেয়ে ওখান থেকে বের হয়ে আসে। এদিকে দেখা যায় যে মিস্টার ফু নীলাকে ওদের নতুন একটা অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে, যে অ্যাপার্টমেন্টটা ওরা এর আগে দুইজন দেখে গেছে। অ্যাপার্টমেন্টে আসার পরে মিস্টার ফু বলে যে আমি উপরের রুমে থাকবো আর তুমি তার পাশের রুমে থেকো। এটা বলে যখন ওর রুমে যায়, এসে দেখে যে নীলা ওর রুমে বেডের পাড়ে শুয়ে অনেক গড়াগড়ি করছে। গড়াগড়ি করা দেখে মিস্টার ফু একভাবে দাঁড়ায় আছে। দেখে দেখা যায় নীলা চোখ পড়ে মিস্টার ফুয়ের দিকে। মিস্টার ফু তখন হেসে ওখান থেকে চলে যায় আর নীলা অনেক লজ্জা পায়। সকালে দেখা যায় মিস্টার ফু অনেক কিছু সুন্দর আইটেম রান্না করেছে। এটা দেখে তো নীলা মহা খুশি আর বলে এগুলা কে রান্না করেছে আপনি? মিস্টার ফু বলে হ্যাঁ, তাছাড়া আর কে করবে। এটা বলে নীলা যখন খেতে অনেক কান্নাকাটি করে আর ওর মনে পড়ে ওর জন্য কেউ এত মজার খাবার কোনো দিন রান্না করে দেয় নাই, কোনো দিন নীলা এরম মজার খাবার খায় নাই।
এটা শুনে তো মিস্টার ফু বলে যে তুমি আমার ফ্যামিলি আর আমার বেবির মা, আজ থেকে তোমার জন্য এমন মজার মজার খাবার আমি রান্না করব। এটা শুনে তো নীলা অনেক খুশি। সকালে দেখা যায় যে মিস্টার ফু নীলার জন্য রান্না করে রেখে গেছে। নীলা যখন খেতে বসবে তখন ওর বান্ধবী ফোন দিয়ে বলে, কী রে কী করিস? তখন নীলা বলে, আমি নাস্তা করছি আর মিস্টার ফু বাইরে গেছে। মিস্টার ফু এসে সামনে দাঁড়ায় ওদের দুই বান্ধবীর কথা শুনে ফেলায়। এদিকে দেখা নীলা তাকায় দেখে মিস্টার ফু ওর সামনে, আর নীলা উঠে ভয়তে ভয়তে দাঁড়ায় বলে আমতা আমতা করে যে আমি এটা বলে হঠাৎ করে দেখা যায় ওর বান্ধবী ফোনে কথা বলছে। নীলা ফোনটা কেটে দিয়ে বসে, আর ওর বান্ধবী অনেক রাগ হয়ে ওদের মেসেজ করতে থাকে। আর মিস্টার ফু বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে এসে বসো। এটা শুনে নীলা যখন যায়, নীলার পানি তৃষ্ণা পায়, তখন নীলা যখন জগটা হাতে করে তখন মিস্টার ফু জগটা হাতে করে নীলাকে পানি দেয়। পানি খাওয়ার পরে নীলা বসে কয়, আপনি কি করেন? মিস্টার ফু বলে, মাদার ল্যাঙ্গুয়েজে আমি বুক পড়ছি। নীলা বলে যে এই বুকে কি আছে আমাকেও দেখান। বুকটা খুলে যখন দেখে তখন নীলা অনেক লজ্জা করে। লজ্জা পেয়ে নীলা রুমের ভিতরে চলে যায়। আসলে ওই বইতে আছে সেক্সের কিছু আইটেম। এটা নীলাও জানতো না, মিস্টার ফুও জানে না। এবং রুমের ভিতরে যেয়ে নীলা পেটে হাত ধরে বান্ধবীর কাছে ফোন দেয়। এদিকে সকালে মিস্টার ফু নীলাকে কলেজে ছেড়ে ওখান থেকে চলে যায়। নীলা যখন গাড়ি থেকে বের হয় তখন দেখা যায় যে নীলার এক্স বয়ফ্রেন্ড নীলার সামনে আর ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। এটা নীলা আর নীলার বান্ধবী দাঁড়াই আছে। তখন ওরা যে অনেক কথা শোনায়, কিন্তু নীলার বান্ধবী কম না, ও অনেক কথা শোনায় বলে যে তোমার চেয়ে অনেক ভালো ছেলে আমার বান্ধবী রিজার্ভ করে, আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ওর পিছন থেকে তুমি সরে যাও। এদিকে নীলা দেখা যায় কফি শপে এসে দাঁড়াই আছে এবং কফি শপের ম্যানেজার নতুন একটা ছেলেকে নিয়ে এসে বলে যে এ আমাদের কফি শপের নতুন একটা ম্যানেজার। এদিকে নীলা অনেক দেরি করে ফেরায়। মিস্টার ফু অনেক টেনশন করে এবং গাড়ি নিয়ে দাঁড়ায় এসে বলে যে নীলা তোমার এত দেরি কেন? নীলা বলে যে মিস্টার ফু আমার এক্সট্রা ক্লাস ছিল, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এটা শুনে মিস্টার ফু আর কিছু বলে না, গাড়িতে চড়াইয়ে নিয়ে নীলাকে বাসায় নিয়ে চলে যায়। আর এদিকে দেখা যায় যে নীলা মজার মজার খাবারের আইটেম সার্চ দিয়ে দেখছে। রাত হয়ে নীলা যখন পড়তে বসে তখন মিস্টার ফু দুধ নিয়ে এসে বলে, নীলা কি তোমার কি কোনো সমস্যা? নীলা তখন বলে যে হ্যাঁ প্রফেসর তো আমার বাসায় আছে, তো আমি তো সমাধান করে নিতে পারি। আর মিস্টার ফু এটা শুনে সুন্দর করে নীলাকে পড়াতে থাকে, কিন্তু নীলার তো মিস্টার ফুয়ের দিকেই চোখ, এক নজরে মিস্টার ফুয়ের দিকে তাকাই আছে। মিস্টার ফু বলে, নীলা তুমি পড়ার দিকে মন দাও। এটা বলে মিস্টার ফু নীলার দিকে একভাবে তাকাই আছে। এটার দিকে নীলা তো অনেক লজ্জা পায়। তারপরে মিস্টার ফু নীলাকে অনেক সুন্দরভাবে কোশ্চেনটা বোঝায় দেয়। নীলাও অনেক সুন্দরভাবে প্রশ্নটা বুঝে যায়। প্রশ্নটা বোঝানোর পরে মিস্টার ফু বলে, নীলা তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা, আমি তোমাকে বুঝাইয়ে দিব। কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। এদিকে নীলা বলে ঠিক আছে, আমি আপনাকে বলবো। এটা বলে ওরা দুইজন যখন কাছাকাছি হতে যাবে তখনই মিস্টার ফুয়ের ফোনে একটা ফোন আসে। এদিকে দেখা যায় যে নীলা ওর বান্ধবীর কাছে এসে বলে, আমি মিস্টার ফুয়ের উপর বোঝা হতে চাই না, তাই তুই মিস্টার ফুকে কিছু বলবি না, আমি পার্ট টাইম জবে আগের মতনই যেতে চাই। ওর বান্ধবী বলে ঠিক আছে, আমি কিছু বলবো না। এটা বলে দুই বান্ধবী হাসি ঠাট্টা করতে করতে ক্লাসে যায়। তখন মিস্টার ফু রুমে দাঁড়ায় একজনকে বলে নীলার খোঁজ নেয়, কিন্তু এসে বলে নীলা এক্সট্রা ক্লাসে নাই। তখন নীলার বান্ধবীকে ডেকে বলে, নীলা কোথায়? তখন নীলার বান্ধবী চাপে পড়ে সব কিছু বলে দেয় যে নীলা একটা পার্ট টাইম জব করছে। এই কথা শুনে চলে আসে সেই কফি শপে। আসার পরে দেখে যে নীলা একটা পার্ট টাইম জব করছে এবং মিস্টার ফু তো অনেক রেগে যায়। রাগ করে বলে, আমি বাহিরে দাঁড়াই আছি, তুমি এক্ষুনি কফি শপ থেকে বের হয়ে চলে আসো। এটা শুনে নীলা তো কফি শপ থেকে বের হয়ে আসে। এসে ভয়তে ভয়তে মিস্টার ফুয়ের সামনে দাঁড়ায়। আর মিস্টার ফু অনেক বকাবকি করে, অনেকই করে। এইদিকে নীলা কান্না করতে করতে বলে, ছোটোকাল থেকে আমি অনেক সাফার করেছি এবং আমার নিজের কাজ নিজেই করেছি, তাই আমি কারোর কাছ
আসতে বোঝা হতে চায় না, এমনকি আপনার পারও না। আপনার বেবি হয়ে গেলে যখন ছেড়ে দিবেন তখন আমার কী হবে? এই জন্য আমি পার্ট টাইম জব করে আমার খরচ আমি নিজেই চালাতে চাই। এটা শুনে মিস্টার ফুয়ের অনেক খারাপ লাগে আর ওর মুখে হাত দিয়ে বলে যে তুমি আর তোমার বেবি দুইটাই আমার, সুতরাং আমার অনেক টাকা আছে, তোমার পার্ট টাইম কোনো জব করা লাগবে না। এটা বলে নীলার হাত ধরে নিয়ে চলে যায়। নীলাও বলে ঠিক আছে, আমি জব ছেড়ে দিব। তাই বলে পরের দিনকে মেসেজ করে বলে আমি আর জব করতে চাই না, কিন্তু কফি শপের ম্যানেজার বলে যে আমার শপে এখন লোক নাই, তুমি আর 2 দিন জবটা করো। এটা শুনে নীলা তো রাজি হয়ে যায়, রাজি হয়ে ক্লাসরুমে পড়তে থাকে। পরের দিন যখন নীলা কফি শপে যায় তখন দেখা যায় যে ওর এক্স বয়ফ্রেন্ডের সেই গার্লফ্রেন্ড এসেছে কয়েকটা বান্ধবী নিয়ে নীলাকে অপমানই করতে। নীলা তো আগে মুখ বুজে সব শুনতো, এখন নীলাও মুখ বুজে সব শোনে না, নীলাও সব উত্তর দিয়ে দেয়। এটা দেখে ওর এক্স বয়ফ্রেন্ডের সেই গার্লফ্রেন্ড তো ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় যে কফি শপের ওই সেই ছেলেটা নীলার দিকে বাজেভাবে নজর দিছে। এটা দেখে তো নীলা অনেক রেগে যায় আর ম্যানেজারকে ডেকে বলে যে ও আমার গায়ে বাজেভাবে হাত দিতে। ম্যানেজারও এসে হাসাহাসি করে আর বলে যে কাজ করতে যে হয়তো বা লেগে গেছে, আর তুমি তো সামান্য একজন ওয়েটার, তাতে সমস্যা কি, হাত দিলে। এটা বললে নীলা চলে যায় পুলিশের কাছে। পুলিশের কাছে কেস করতে গেলে ওরা পুলিশকে টাকা খয়ে ওখান থেকে নীলাকে তাড়াই দেয়। আর নীলা আগের কথা মনে পড়ে যে কলেজে যখন সবাই বুলি করতো ওর মা ওকে মারতো। এটা দেখে নীলা অনেক কষ্ট পায় এবং সিগনেচার করে ওখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। নীলা যখন ওখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়, বের হওয়ার পরে নীলা ফোন দেয় মিস্টার ফুকে। আর মিস্টার ফু সেই সময় এসে নীলাকে জিজ্ঞেস করে নীলা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? নীলা তখন সব কথা মিস্টার ফুকে খুলে বলে আর বলে যে আমি কি কোনোদিনও বিচার পাবো না। এটা বলে নীলা ওখানে দাঁড়াইয়ে আছে এবং ওখানে দেওয়ার পরে যখন শোনে তখন ওরা এক একটা কথা বলে এবং মিস্টার ফু তখন কোনো কথার উত্তর না দিয়ে নীলার সাথে চলে আসে। নীলাকে নীলা বাহিরে এসে অনেক কান্নাকাটি করে আর বলে মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই, কোনো জায়গায় চাকরি করারও স্বাধীনতা নেই। এটা বলে অনেক কান্না করে আর মিস্টার ফু নীলাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এদিকে তো মিস্টার ফু এবারে বলে যে তুমি এখন আমার, তোমার কেউ বুলি করলে আমি তাকে ছাড়বো না। এটা বলে মিস্টার ফু সেই ওয়েটারকে অনেক মারে। অনেক মারার পরে তখন পুলিশ ডাকে। পুলিশ ডাকলে পুলিশ যখন ওখানে আসে তখন সেই ওয়েটার তো মিস্টার ফুয়ের নামে নালিশ করে এবং নীলা তো অনেক ভয় পেয়ে যায়। তখন মিস্টার ফু বলে ভয় পাওয়ার কারণ নাই, তুমি ওখানে বসে থাকো, আমি দেখতেছি। তাই বলে মিস্টার ফু পুলিশের কাছে যেয়ে বলে যে আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুলেছে, এমন এমন অবস্থা। এটা বলে ও কিছু টাকা ওর হাতে দিয়ে বলে আমি তোকে মারছি, তুই ডাক্তারের কাছে দেখা। তাই বলে চলে যায়। আর পুলিশ তখন সেই ওয়েটারকেই বলে যে পরের বউয়ের গায়ে হাত দিলে তো এমনই হবে। এদিকে গাড়িতে আসার সময় নীলা যখন ঘুমায় যায় মিস্টার ফু তখন নীলাকে বেডে নিয়ে শোয়াইয়ে ফোরহেডে একটা কিস করে। তখন নীলার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে নীলা তখন গুড নাইট বলে ঘুমায় পড়ে। এদিকে দেখা যায় মিস্টার ফু সকালে অনেক কিছু রান্না করছে। হঠাৎ করে মিস্টার ফুয়ের কাছে একটি ফোন আসে এবং ফোন দেয় তার বন্ধু। বলে কি রে, তুই এখন ক্লাবে আসিস না, থাকিস কোথায়? তখন মিস্টার ফু বলে আমি এখন রান্না করছি, তুই এখন ফোন রাখে, আমি তোর সাথে পরে কথা বলছি। এই বলে নাস্তা বানানোর পরে নীলা আসে কয় গুড মর্নিং স্যার। তখন মিস্টার ফু বলে তুমি চলে এসেছো? তখন বলে হ্যাঁ। মিস্টার ফু বলে আমার বন্ধু তোমার সাথে দেখা করবে, নীলা চলো। তখন নীলা তো অনেক ভয় পায় যে আপনার বন্ধু আসলে মিস্টার ফুয়ের বন্ধু একজন ডক্টর, ওকে দত করেছে। তাই ওরা যখন রেস্টুরেন্টে খেতে বসে তখন বলে ফুয়ের বন্ধু যে আমার তোর সাথে কিছু কথা আছে পার্সোনাল। এটা শুনে নীলা বলে যে ঠিক আছে আপনারা কথা বলুন, আমি ওয়াশরুম থেকে আসছি। এটা বলে নীলা ওখান থেকে উঠে চলে যায়। মিস্টার ফুয়ের তো মনটা খারাপ হয়ে যায়। নীলা দিয়ে দরজার কাছে দাঁড়ায় থাকে। তখন ওর বন্ধু বলে যে এত ছোট একটা মেয়ের তুই বিয়ে করেছিস, আর মেয়ের বিয়ে করা ঠিক না।
এটা বলে তখন মিস্টার ফু বলে, তুই এসবটা থাম, আমি নীলা কোথায় গেল যেয়ে দেখছি। নীলা শোনার পরে অনেক মন খারাপ হয়ে ওখানে দাঁড়াইয়া আছে। তখন মিস্টার ফু যাইয়ে নীলাকে ওখান থেকে নিয়ে আসার পরে মিস্টার ফু যখন গাড়িতে বসে আছে তখন ওখান থেকে লেবে এদিকে দেখা যায় যে মিস্টার ফু ক্লাস নিচ্ছে নীলা সহ সকল স্টুডেন্টের। ক্লাসের এক পর্যায়ে যখন নীলাকে ধাক্কা মারে, নীলা যখন পড়ে যেতে যাচ্ছে তখন মিস্টার ফু এসে নীলাকে দৌড়ে ফেলে আর বলে, নীলাকে কে ধাক্কা দিয়েছে আমাকে বলো। তখন ওর বান্ধবী বলে ও ধাক্কা দিয়েছে। তখন এদিকে দেখা যায় যে মিস্টার ফু নীলাকে ডেকে বলে, নীলা, একটা ইভেন্ট আছে, তুমি কি এই ইভেন্টে জয়েন করতে চাও? নীলা বলে, হ্যাঁ আমি জয়েন করতে চাই। এটা বলে নীলা মিস্টার ফুয়ের সাথে চলে যায় গাড়িতে করে। কিন্তু নীলা ভাবতে থাকে, আমি কি এটা পারবো? মিস্টার ফু বলে, হ্যাঁ অবশ্যই তুমি এটা পারবে। এদিকে রাত্রে যখন নীলা ঘুম থেকে উঠে দেখে যে মিস্টার ফু এসে বই পড়ছে, নীলা অনেক লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে মিস্টার ফুকে নীলা যখনই দেখে তখনই ওখান থেকে পালিয়ে যায়। রুমে এসে মিস্টার ফু নীলাকে ধরে বলে যে, তুমি আমার কাছ থেকে এমন পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমার কি হয়েছে? তখন নীলা বলে যে, আমার কিছুই হয়নি। আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি কি আমাকে ছেড়ে দিবেন? আপনি আপনার বন্ধুর সাথে যখন কথা বলতেছিলেন তখন আমি আপনার সব কথা শুনেছি। এটা বলার পরে মিস্টার ফু বলে, না আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এটা বলে নীলার দিকে তাকায়। মিস্টার ফু যখন বসে ঘুমাচ্ছিল তখন নীলা এসে মিস্টার ফুয়ের দিকে একভাবে তাকাইয়েছে এবং মন চাচ্ছে টাচ করতে। তাই নীলা যখন টাচ করতেই যাবে তখন নীলার হাত মিস্টার ফুয়ের কাছে যায়। মিস্টার ফুয়ের ঘুম ভেঙে যায়। এটা দেখে নীলা উঠে দাঁড়াতে গেলে পড়ে যাওয়ার সময় নীলাকে ধরে ফেলে মিস্টার ফু। আর সেই সময় ওদের দুইজনের সেই নাইটের কথা মনে পড়ে যায় এবং দুইজন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় যে মিস্টার ফু নীলাকে খাবার দিয়েছে। খাবার খাওয়ার পরে দুইজন সুন্দর করে থালা বাসন পরিষ্কার করছে এবং অনেক দুষ্টামি করছে। এখন দেখা যায় নীলার বাবা মা নীলার ভাইকে নিয়ে হাসপাতালে এসেছে এবং হাসপাতালে নার্সদের সাথে অনেক বকাবকি করছে। নীলার মা নীলাকে ফোন দিয়ে এই হাসপাতালে ডেকে নিয়ে আসছে আর বলেছে যে, তুমি টাকা দিবে, আমার ছেলের পা ভেঙে গেছে, তুমি টাকা দিবে, তোমাকে আমরা ছোটকাল থেকে লালন পালন করেছি। নীলা তখন বলে, ওকে ঠিক আছে। এটা বলে নীলা কাগজ নিয়ে যায় কাউন্টারে, নিয়ে দিয়ে দেখে অনেক টাকা বিল। অত টাকা নীলার কাছে নাই, তাই নীলা দিতে পারে না। খাবার নিয়েছি, ওর মাকে বলে যে আমার কাছে অত টাকা নাই। ওর মা রাগ করে তো নীলার হাত থেকে খাবার নিয়ে ওকে তাড়িয়ে দেয়। আর মিস্টার ফুয়ের কাছে ফোন আসে যে নীলা হাসপাতালে কি করছে। এটা শুনে মিস্টার ফু তো দৌড়াতে হাসপাতালে চলে এসে দেখে দেখা যাচ্ছে নীলার মা নীলাকে অনেক বকাবকি করছে। নীলা তখন এক পর্যায়ে বলে যে, সত্যি কি তোমরা আমার মা বাবা? তখন ওর মা বাবা বলে না, তাই বলে নীলাকে মারতেই যাবে। তখন মিস্টার ফু এসে সেই চাকুটা ধরে ফেলায় এবং মিস্টার ফুয়ের হাতটা অনেকখানি কেটে যায়। মিস্টার ফুয়ের হাত কাটা দেখে তো নীলা অনেক ভয় পেয়ে যায় এবং তখন মিস্টার ফু নীলাকে নিয়ে ওখান থেকে চলে যায় চাকুটা হাতে করে। তখন নীলা মিস্টার ফুয়ের দিকে তাকাইয়ে অনেক কান্নাকাটি করে, বলে আমার আন্টি। তখন মিস্টার ফু নীলাকে সান্ত্বনা দেয় এবং নীলা মিস্টার ফুয়ের হাত সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। হঠাৎ দেখা যায় যে নীলার ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজ দেখে মিস্টার ফু অনেক দামি গিফট কেনে নীলার মা বাবার জন্য। গিফট নিয়ে যখন মিস্টার ফু নীলাদের বাড়িতে আসে তখন নীলার মা নীলার উপরে অনেক রাগারাগি করে মারে আর বলে, তুমি যেমন অপদার্থ বিয়ে করেছো অন অপদার্থর একটা সাথে। তখন নীলার অনেক রাগে দেয়। নীলা বলে, আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার হাজবেন্ডের নামে আপনি একটাও বাজে কথা বলবেন না। ও খুব ভালো মানুষ আর ওকে জানেন। এটা বলে মিস্টার ফুয়ের দিকে তাকায় আর বলে যে, ও আমার অনেক কেয়ার করে, ও তোমাদের মতো না, ও অনেক ভালো একটা পার্সন। এটা বলার পরে
নীলা ওর মায়ের দেওয়া জিনিসটা ওখানে রেখে বলে, ঠিক আছে চলো আমরা চলে যাই। এটা বলে মিস্টার ফুয়ের সাথে নীলা বাহিরে চলে আসে। আসার পরে অনেক কান্না করে। তখন মিস্টার ফু 2 হাত আগায়ে দিয়ে বলে যে তুমি আমার বুকে এসো। তাই বলে নীলাকে বুকে টেনে নেয় এবং বলে যে আমি আজীবন তোমার খেয়াল রাখবো। এটা বলে চলে যায়। এদিকে দেখা যায় যে মিস্টার ফুয়ের মা বাবা যখন শুনেছে যে মিস্টার ফু বিয়ে করেছে তখনই দাওয়াত করে ওদের বাড়িতে মিস্টার ফু ও নীলা দুজনেই যায়। যাওয়ার পরে দেখা যায় যে মিস্টার ফুয়ের মা বাবা এবং দাদিমা অনেক ভালো একজন পার্সন। নীলাকে অনেক খাতির যত্ন করে এক রুমে শুতে দিচ্ছে। ওরা তো দুজনে এক রুমে মানে শোয়ার কথা শুনে অনেক লজ্জা বোধ করে এবং হঠাৎ অর্ধেক রাত্রে দেখা যায় যে নীলার ঘুম ভেঙে পানি তৃষ্ণা পেয়েছে। তাই নীলা বাহিরে আসে পানি খেতে আসা দেখে মিস্টার ফু নীলাকে বলে যে তুমি অনেক সাবধানে থাকবা, আর আমার ছেলে কিছু বললে তুমি আমার কাছে নালিশ দিবা, আমি ওকে দাঁত করবো না। এটা বলে নিয়ে যায়। কিন্তু নীলা যে প্রেগনেন্ট এটা কেউ জানে না। তাই দুজন বসে যখন নীলা প্রেগনেন্ট এই কথা বলে তখন মিস্টার ফুয়ের দাদি তো অনেক খুশি হয় এবং অনেক অভিনন্দন জানায় যে আমি নাতি বেটার বউর সাথে একটা মাই গ্র্যান্ডসনও পেয়ে যাবো। এটা বলে ওখান থেকে চলে যায়। নীলা এদিকে বেডে শুয়ে থাকে। তখন মিস্টার ফু এবং এসে 2টা আংটি নিয়ে এসে নীলাকে প্রপোজ করে এবং কয় যে আমাদের বিয়ের দিন তো তাড়াহুড়ার মাধ্যমে ঋণ পড়ানো হয় নাই। এটা দেখে নীলা তো অনেক খুশি হয় এবং মিস্টার ফুয়ের দিকে একভাবে তাকায় থাকে এবং মিস্টার ফু তখন নীলাকে ঋণটা পড়াইয়ে দেয় এবং নীলার হাতে একটা দিয়ে নিজের হাতেও ঋণটা পরে নেয়। পরে নেওয়ার পরে মিস্টার ফু তো নীলাকে অনেক আদর করে বলে আমি আজীবন তোমার খেয়াল রাখবো। এদিকে সকাল হয়ে যায় এবং ওরা যখন চলে যায় বাসাতে তখন মিস্টার ফুয়ের মা বাবা দাদিমা নীলাকে অনেক হাই হ্যালো করে ভালো ভালো গিফট দিয়ে বিদায় জানায়। নীলা তো নিতে চায় না, তারপরও ওনারা অনেক ভালো ভালো গিফট দেয়। এদিকে দেখা যায় নীলার রেস্টুরেন্টে খেতে নিয়ে আসে মিস্টার ফু। এখন নীলার খুব পছন্দের খাবারগুলো মিস্টার ফু কথা। এদিকে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে নীলার বান্ধবীর অনেক হয়ে যায়। পরীক্ষা যখন চলতেছে তখন দেখা যায় যে নীলা এবং নীলার সেই এক্স বয়ফ্রেন্ড একই সাথে পরীক্ষা দিতে এসেছে, মানে ডক্টরের পরীক্ষা। এই ডক্টরের মেন অতিথি মিস্টার ফু যখন এসে বসে তখন নীলার তো আগে অনেকটা ভয় করতেছিল, এখন তো ভয় কেটে যায়। নীলা যখন মিস্টার ফুয়ের দিকে তাকায় তখন মিস্টার ফুয়ে চোখে চোখে বলে যে নীলা তুমি ভয় পেও না, অবশ্যই পারবা, তোমাকে পারতেই হবে। এটা শুনে নীলা প্রাউড ফিল করে এবং হেসে দেখা যায় যে নীলা ডাক্তারিতে অনেক ভালো একটা রেজাল্ট করেছে এবং নীলা ফার্স্ট হয়। এদিকে দেখা যায় যে নীলা ও মিস্টার ফুয়ে সুন্দরভাবে পিকচার উঠাচ্ছে। সবাই তো নীলাকে অনেক অভিনন্দন জানাচ্ছে এবং সেই মিস্টার ফুয়ের বন্ধু অনেক অভিনন্দন জানায় মিস্টার ফুকে আর বলে নীলা আসলে অনেক ভালো একটা মেয়ে। এদিকে দেখা যায় যে নীলা যখন হেঁটে যাচ্ছে তখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখে এবং বলে যে আমি তোমার সাথে রিলেশন আবার ঠিক করতে চাই, আমার সাথে তোমার রিলেশন ঠিক করতে হবে। এটা বলে ওর বইটা ওর হাত থেকে কেড়ে নিচ্ছে এবং অনেক দৌড় জবরদস্তি করছে, কিন্তু নীলা রাজি না, ওখান থেকে চলে যায়। যতই যায় তখন ও ওনাকে ডিস্টার্ব করে এবং তখনই মিস্টার ফু এসে বলে যে নীলা আমার ওয়াইফ, তুমি আর নীলাকে পিছন ফিরে ডাকবে না। এটা শুনে তো ওর এক্স বয়ফ্রেন্ড অনেক রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় যে মিস্টার ফুর কাছে মেসেজ করেছে, মিস্টার ফু পড়তেছে। রাত্রে যখন মিস্টার ফু শুয়ে থাকে হঠাৎ করে নীলার কথা মনে পড়ে। এটা ভেবে মিস্টার ফু এসিটা বন্ধ করে বেড থেকে উঠে বালিশ নিয়ে নীলার রুমের সামনে দিয়ে কয় আমার রুমের এসিটা নষ্ট হয়ে গেছে, আমি কি তোমার বেডে শুতে পারি? তখন নীলা বলে হ্যাঁ অবশ্যই আপনি থাকতে পারেন, কেন পারবেন না। এটা বলে নীলা মিস্টার ফুকে নীলার বেডে নিয়ে এসে দুইজন যখন বেডে শোয় তখন অনেক ধরনের কথাবার্তা
বলতে পারে। তখন মিস্টার ফু বলে, দুইজনকে এত দূরে দূরে শোবো? তখন নীলা বলে, না, আপনি এদিকে সরে আসেন। এটা শুনে তো মিস্টার ফু এক লাফ মেরে নীলার কাছে চলে আসে, এসে নীলাকে জড়াইয়ে ধরে শুয়ে থাকে। মিস্টার ফু তো মহা খুশি, নীলাকে জড়াইয়ে ধরে শুয়ে আছে। দুইজন একসাথে যখন জড়াইয়ে ধরে শুয়ে থাকে, মিস্টার ফু তো অনেক সুন্দরভাবে ঘুম। সকালে উঠে দেখে পরের দিন রাতে আবারও মিস্টার ফু এসে বলে, আমি কি আজকেও শুতে পারি? তখন মিস্টার ফু বলে যে, আমার এসিটা সারে নাই। তখন নীলা বলে, আজকেও সারেনি? এটা বলে যখন চলে যায়, নীলা তখন লুকায়ে লুকায়ে দেখে মিস্টার ফু কোথায়। দেখে মিস্টার ফু রান্নাঘরে। এটা দেখে তো নীলা যখন মিস্টার ফুয়ের রুমে যেয়ে দেখে যে এসির রিমোটের ব্যাটারি নাই। ইচ্ছাকৃতভাবে এসির রিমোটের ব্যাটারিটা খুলে রেখেছে। এটা ভেবে তো নীলা অনেক খুশি এবং কলেজে এসে তার বান্ধবীকে বলে। তার বান্ধবী বলে, তাহলে রাতে তোরা কী করেছিস? ওর বান্ধবী বলে, রাতে আমরা কিছুই করিনি, জাস্ট শুয়েছিলাম। আর মিস্টার ফু আমার সাথে শোয়ার জন্য এত বড় একটা নাটক করলো। ওর বান্ধবী তো বলে যে, আচ্ছা ঠিক আছে, ওকে বাবা, কিছু মনে করিস না। এদিকে দেখা যায় যে অনেক দিন কেটে গেছে। মিস্টার ফু নীলার জন্য অনেক ভালো ভালো খাবার অর্ডার করে খাওয়াচ্ছে। এটা দেখে নীলা মিস্টার ফুকে একটা পেন গিফট করে আর বলে, আমার সাধ্যমতো আমি এই পেনটা তোমাকে গিফট করলাম। তুমি কলেজে যে ছাত্রছাত্রীর এই পেনটা দিয়ে পড়াবা। এটা বলে যখন জুসটা নীলা খেতে যায়, তখন মিস্টার ফু জুসটা নিয়ে বলে, তুমি প্রেগনেন্ট, এটা খাওয়া তোমার ঠিক না, এই মিল্কটা তোমার খেতে হবে। আই অ্যাম জাস্ট। এটা বলে মিস্টার ফু আর নীলা আবারও রোমান্টিক কিছু মোমেন্ট কাটায়। আগের কথা ওদের মনে পড়ে যায়। এটা মনে পড়ে মিস্টার ফু ওখান থেকে চলে যায় ড্রিঙ্ক করে। নীলা বলে যে, কি হলো ওনাকে, উনি ওখান থেকে চলে যাচ্ছে কেন? এটা বলে তো এদিকে দেখা যায় যে মিস্টার ফু এসে আবারও সোফার পারে ঘুমাই আসে। এটা দেখে নীলা এসে বসে মিস্টার ফুয়ের দিকে একভাবে তাকায়। মিস্টার ফুকে কিস করতে যাবে, তখন মিস্টার ফুয়ের যখনই কিস করে তখনই তো মিস্টার ফুয়ের ঘুম ভেঙে যায় এবং মিস্টার ফু নীলাকে কাছে টেনে নেয়। কাছে টেনে নিয়ে মিস্টার ফু নীলাকে কিস করে এবং নীলা লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন মিস্টার ফু তো অনেকই করে। এদিকে দেখা যায় নীলার এক্স বয়ফ্রেন্ড অনেক ড্রিঙ্ক করে নীলার জন্য অপেক্ষা করছেন এবং নীলার ফোনে ফোন দেয়। নীলা তখন বলে যে, ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। তখন তো মিস্টার ফু বলে, আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে ওরা রোমান্টিক কিছু সময় কাটায়, আবারও রোমান্টিক কিছু সময় কাটায়। পরের দিন দেখা যায় যে রোমান্টিক কিছু সময় কাটানোর পরে ওরা রাত্রে দুইজন অনেক কথাবার্তা বলে এবং নীলা অনেক লজ্জা পায় এবং বসে থাকে এবং এরপরে তো মিস্টার ফু তো নীলাকে আবারও ধরে অনেক ইমোশনাল ক্ষেত্রে বলে। এদিকে দেখা যায় কলেজে আসার পরে যে ওর এক্স বয়ফ্রেন্ড বলে যে, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি চাইলে আবার আমি তোমার সাথে রিলেশন করতে পারি। এটা বলে তো নীলা ওকে ধাক্কা দিয়ে তাড়াই দেয় যে না। তখন মিস্টার ফু এসে বলে যে, নীলা আমার ওয়াইফ, নীলাকে তুমি ছাড়ো। এটা বলার পরে নীলা অনেক কান্নাকাটি করে আর সরি বলে। তখন মিস্টার ফু বলে, সরি বলার কিছু নাই, আমি জানি। এটা বলে যখন অফিস রুমে দিয়ে বসে সবাই গোবরসপ করতে চায় যে মিস্টার ফু আর নীলার ভিতরে সম্পর্ক কি। এটা দেখে তো মিস্টার ফু চিন্তা করে যায় আর নীলা তো ক্লাসে যে বসে থাকে এবং নীলার ম্যাম নীলাকে ডেকে বলে যে, তোমাদের বিয়ের কথা সবাই তো জানে না, কিন্তু কলেজে তো জানাজানি হয়ে যাচ্ছে। এরপরে নীলা বলে যে, আই অ্যাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। এটা বলে নীলা মিস্টার ফুয়ের সাথে গাড়িতে উঠে চলে যায় ওখান থেকে। মিস্টার ফু তো সেই খুশি নীলাকে পেয়ে। মিস্টার ফু আস্তে আস্তে আবারও গাড়ির ভিতরে আগাইয়ে দিয়ে নীলাকে কিস করে। গাড়ির ভিতরে কিস করার পরে ওরা ওখান থেকে ড্রাইভ করে বের হতে থাকে। এদিকে দেখা যায়
নীলার বেবি হওয়ার সময় চলে এসেছে। নীলা গাছে পানি দেয়, হঠাৎ করে নীলার পেন উঠে যায়। এটা দেখে মিস্টার ফু রান্নাঘর থেকে দৌড়াতে দৌড়াতে আসে, এসে নীলাকে বসায়ে বলে, তুমি একটু ধৈর্য ধরো, আমি ফোন দিচ্ছি। তাই বলে অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে নীলাকে নিয়ে হসপিটালে চলে যায়। যে ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে থাকে। নীলা বলে, আমি আর সহ্য করতে পারছি না। এই বলে, থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে বাঁচান। এটার বলার পরে জাস্ট গিভ মি বলে তার নীলার তো পেন উঠতে থাকে সহ্য করার বাহিরে। এরপরে নীলাকে নিয়ে যখন মিস্টার ফু ক্লিনিকে যায়, তখন ডাক্তাররা সবাই এসে নীলাকে ধরে বলে যে ওকে এখনই ইমার্জেন্সি তে ভর্তি করতে হবে। ভর্তি না করলে বেবি ও মা দুজনেরই জীবনের অনেক রিস্ক আছে। নীলা বলে যে আমি কিছু হয়ে গেলেও আমার বেবি যেন বেঁচে থাকে। এটা বলার পরে মিস্টার ফু অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে, তোমরা দুজনই ভালো থাকবে, তোমাদের কাউকে কিছু হবে না। এটা বলে নীলাকে নিয়ে হাসপাতালের বেডে দিয়ে দেয়। বাহিরে তো মিস্টার ফু অনেক টেনশনে আছে যে ভিতরে কী হচ্ছে না হচ্ছে। এটা ভেবে তো মিস্টার ফু অনেক সেট ফেল করছে। এদিকে দেখা যায় নাচ এসে বাচ্চা মিস্টার ফুয়ের কোলে দিয়েছে এবং বাচ্চা অনেক কান্নাকাটি করছে। পরের দিন দেখা যায় যে মিস্টার ফু খাবার নিয়ে নীলার বেডে গেছে। যাওয়ার পরে নীলার পেট কেটে গেছে অনেকখানি, পেটের ওখানে কাটা জায়গায় মলম লাগাচ্ছে। নীলা এটা দেখে অনেক করছে আর কান্নাকাটি করে নীলা বলতেছে, স্যার আপনি কি আমাকে আর ভালোবাসবেন এই কাটা জন্য? তখন মিস্টার ফু কাটা জায়গায় একটা কিস করে আর বলে যে আমি তোমাকে মুখ দেখে ভালোবাসি না, আমি তোমার সব কিছু দেখে ভালোবাসি। যে তোমার কাটা যদি কোনো দিন নাও মেলে তাও আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, আমি তোমাকে সারা জীবনই ভালোবাসবো। এদিকে দেখা যায় যে মিস্টার ফু কার সাথে যেন কথা বলছে। দেখা যায় যে মিস্টার ফু কথা বলছে ওর বাবা মায়ের সাথে। ওর বাবা মা বলছে যে বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দিতে হবে, আমরা বাচ্চাটাকে পালবো। এটা শুনে অনেক ছেড়ে ফিল করছে। নীলার বাচ্চা অলরেডি নিয়ে গেছে মিস্টার ফুয়ের বাবা মা, যাতে নীলা অনেক ভালো থাকে। এটা দেখে নীলা অনেক কান্নাকাটি করছে যে আমি কষ্ট করে মানে ওয়ারেন্টে করলাম, আমার বাচ্চাটা নিয়ে গেল। তখন মিস্টার ফু বলছে, আরে কোনো সমস্যা নাই, এই বাচ্চাটা কিচ্ছু হবে না, বাচ্চাটা ঠিক হয়ে যাবে, বাচ্চা ভালো আছে। এদিকে দেখা যায় নীলা সেই পঙ্গু ভাইটা মারা গেছে। এটা দেখেও নীলা অনেক ভয় পেয়ে কান্নাকাটি করছে এবং মিস্টার ফু নীলাকে সান্ত্বনা দিয়ে বুকে আগলিয়ে রাখছে। এরপরে আর কি দেখা যাচ্ছে যে নীলার সেই বাচ্চা ভাইটার অপারেশন করছে নীলাই। অপারেশনের ঘরে নীলার তো হাতে অনেক রক্ত। বাইরে দেখা যায় নীলা এবং নীলার হাজব্যান্ড এবং মেয়ে বসে আছে এবং নীলার হাজব্যান্ড বলছে যে তুমি যাই করো না করো, ভালো একটা মানুষ হয়েও, ভালো মানুষের সেবা করবে এবং তোমার যা ইচ্ছা মন চাই তুমি তাই করবে। এটা শুনে তো বাচ্চা মেয়েটা অনেক খুশি এবং হঠাৎ করে বলছে, ড্যাড ওই দেখো মাম্মি এসেছে। এটা দেখে তো অনেক খুশি। ওরা তিনজন অনেক সুন্দর সুখে একটা কাপল ফ্যামিলি হয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর আমাদের ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।